নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা শিবাজি সম্পর্কে 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিবাজির সামরিক কৌশলের মধ্যে গেরিলা যুদ্ধের ধারণা কী নামে পরিচিত ছিল, যা তিনি বিজাপুর ও মুঘলদের বিরুদ্ধে কার্যকরভাবে প্রয়োগ করেছিলেন? মাওয়ালি যুদ্ধ, গণিকা যুদ্ধ, হিন্দাবি স্বরাজ্য নাকি গণপতি যুদ্ধ? উত্তর হবে গণিকা যুদ্ধ। পরবর্তী আমাদের প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধান মন্ত্রী পরিষদে বিদেশ বিষয়ক দায়িত্ব পালনকারী মন্ত্রী পদের নাম কী ছিল? যখন আমরা শিবাজি সম্পর্কে পড়ব, অবশ্যই আমাদের এই বিষয়টা দেখে রাখা উচিত যে অষ্টপ্রধান বিষয়টি কী এবং অষ্টপ্রধানের মধ্যে অন্তর্গত কোন কোন মন্ত্রীরা ছিলেন এবং তাদের দায়িত্ব কী ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব বিদেশ বিষয়ক যিনি দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন সুমন্ত। আমাদের পরবর্তী প্রশ্ন, শিবাজি 1665 সালে পুরন্দরের সন্ধির মাধ্যমে কোন মুঘল সেনাপতির সাথে চুক্তি করেছিলেন? আমাদের উত্তর হবে জয়সিংহ প্রথম, এবং এটি ঘটছে আমাদের তখন মুঘল সম্রাট রয়েছেন কে? মুঘল সম্রাট রয়েছেন ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, শিবাজির নৌবাহিনী গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? কেন তিনি নৌবাহিনীকে গঠন করছেন? ইংরেজদের সাথে যুদ্ধ করার জন্য, নাকি কোঙ্কণ উপকূলের নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষার জন্য, নাকি বিজাপুরের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য, নাকি মুঘলদের সমুদ্রপথে আক্রমণ করার জন্য? এক্ষেত্রে উত্তর হবে কোঙ্কণ উপকূলের নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষা দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, শিবাজির মৃত্যুর পর মারাঠা রাজ্যের কার্যকর ক্ষমতা কোন পরিবারের হাতে চলে যায় যারা পেশোয়া হিসাবে শাসন করছিলেন? তাহলে আমরা দেখব এখানে অনেক রকম কিন্তু ফ্যামিলি বা পরিবার ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল চিৎপাবন ব্রাহ্মণরা। তারাই কিন্তু সাধারণত পেশোয়া বিষয়টিকে হাতে রেখেছিলেন এবং পেশোয়ারা কিন্তু এভাবেই তারা কিন্তু শিবাজি সমকালীন এবং শিবাজির পর যখন আমরা মোটামুটি বালাজি বিশ্বনাথের দিকেও দেখছি, সেই পর্বেও কিন্তু পেশোয়ারা কিন্তু ছত্রছায়া হিসাবে কাজ করেছে। পরবর্তী প্রশ্ন, শিবাজি কোন ধর্মীয় গুরুর আদর্শে বিশেষভাবে অনুপ্রাণিত ছিলেন যিনি তাকে হিন্দু স্বরাজ্য প্রতিষ্ঠায় উৎসাহিত করেছিলেন? তিনি হলেন রামদাস স্বামী। পরবর্তী প্রশ্ন, শিবাজি কোন দুর্গকে তার রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন এবং 1674 সালে সেখানে রাজ্যাভিষেক করেছিলেন? আমাদের উত্তর হবে রায়গড়। পরবর্তী প্রশ্ন, শিবাজি কোন বিজাপুরী সেনাপতিকে প্রতাপগড়ের যুদ্ধে 1659 সাল পরাজিত করেছিলেন, যিনি তার বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছিলেন? তিনি হলেন আফজল খান। আমরা এই আফজল খান এবং শিবাজির মধ্যে যে দ্বন্দ্ব এবং তাকে কীভাবে বাঘনখ দিয়ে হত্যা করছেন তারও আমরা বিষয়টা দেখেছি। যদিও সেখানে আফজল খান কিন্তু প্রথম আক্রমণ তিনি শিবাজিকে করছেন এবং শিবাজি তার এই চালাকি বুঝতে পারায় তিনি আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিবাজি কোন ঘটনার মাধ্যমে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে আগ্রা থেকে পালিয়ে এসেছিলেন? এবং এটি হয়েছিল মূলত আমরা দেখছি ফলের ঝুড়িতে লুকিয়ে তিনি আগ্রা থেকে পালিয়ে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, মারাঠা সাম্রাজ্যের রাজভাষা কী? আমরা যখন এই টপিকগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করব, সেটা প্রাচীন যুগ থেকে শুরু করে একেবারে আধুনিক যুগ পর্যন্ত, বিশেষ করে মধ্যযুগ পর্যন্ত আমরা যখনই কোনো বংশ বা সাম্রাজ্যের ইতিহাস জানব তখন এটাও জানার চেষ্টা করব সেই নির্দিষ্ট সাম্রাজ্যে কোন ভাষাগুলোকে তাদের গুরুত্ব দেওয়া হতো, তাদের সাহিত্যের ভাষা কী ছিল, তাদের কোড ল্যাঙ্গুয়েজ দরবারি ভাষা কী ছিল, এগুলো একটু আমরা দেখে রাখার চেষ্টা করব। বিশেষ করে গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, এমনকি বিশেষ করে বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, এছাড়াও আমাদের যে সুলতানি আমল এবং মুঘল আমল, এবং একইভাবেই এই যে মারাঠা সাম্রাজ্য, সেক্ষেত্রে ভাষা হচ্ছে তাদের রাজভাষা ছিল মারাঠি। আমাদের পরবর্তী আজকের প্রশ্ন, ওয়াতন একটি কী শব্দ? ওয়াতন একটি আরবি শব্দ। পরবর্তী প্রশ্ন, কোনটি ভুল? এখানে 3টি অপশান দেওয়া আছে যেটি ভুল, এবং আমরা দেখব যে 3টি অপশান ঠিক এবং একটি মাত্র ভুল। শিবাজির কঠোর সমালোচক ঐতিহাসিক কাফিকা। আমি দেখছি যে কাফিকা যিনি ছিলেন, এই কাফিকা তিনি কিন্তু যথেষ্টভাবে শিবাজিকে সমালোচনা করেছেন। রাষ্ট্রীয় অনুদান দ্বারা প্রদত্ত জমির মালিককে বলা হতো ওয়াতনদার। এই ওয়াতনের যিনি মালিক যিনি বা যিনি অধিকারী তাকে বলা হচ্ছে ওয়াতনদার। শিবাজির আরাধ্য দেবতা ছিলেন বিষ্ণু এবং শিবাজির জীবনীকার হচ্ছেন কৃষ্ণজি অনন্ত। আমরা দেখব যে কৃষ্ণজি অনন্ত তিনি কিন্তু শিবাজির জীবনীকার, কিন্তু আরাধ্য দেবতা কিন্তু তার বিষ্ণু কিন্তু ছিল না শিবাজির ক্ষেত্রে। পরবর্তী আমাদের প্রশ্ন, দুর্গগুলি রক্ষার ভার কতজন কর্মচারীর উপর রাখা হয়েছিল? 2, 3, 4, 5। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 3 জনের উপর। পরবর্তী আমাদের প্রশ্ন, শিবাজি কতবার সুরাট বন্দর লুট করেছিলেন? শিবাজি মূলত 2 বার সুরাট বন্দর তিনি লুট করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিবাজি তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় অভিযান করেছিলেন কত সালে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 76, 77, 78 নাকি 80? উত্তর হবে 1676 সাল।
অষ্টপ্রধানের প্রথম প্রধান কে? কাকে ধরা হয় প্রথম প্রধান? স্বর্ণাবীজ, পেশোয়া, মজুমদার নাকি অমাত্য? এক্ষেত্রে উত্তর হবে পেশোয়া। পরবর্তী আমাদের প্রশ্ন যে কোন পদটি ছাড়া বাকি সকল পদে নিযুক্ত হতে গেলে ব্রাহ্মণ হতে হবে? তাহলে একটা মাত্র পদ যেখানে ব্রাহ্মণ, কিন্তু আমাদের দেখছি যে বাকিগুলোতে ব্রাহ্মণ হতেই হচ্ছে। 7টা পদে কিন্তু ব্রাহ্মণ হতে হবে, একমাত্র পদ যেখানে ব্রাহ্মণ হবার কোনো প্রয়োজন নেই, সেখানে যোগ্যতাটাই সবথেকে বড় কথা, আর সেটা হলো কি স্বরিনৈবত। পরবর্তী প্রশ্ন কোনটি মিলছে না? এখানে আমরা কিছু সঠিক কিছু জোড়া দিয়েছি, যেগুলো কিন্তু বাকি 3টি মিলবে এবং একটি মাত্র মিলবে না। সেক্ষেত্রে ওয়াক্যানবিশ আমরা দেখছি রাজার দৈনন্দিন যিনি কার্যাবলী বা দরবারে বিভিন্ন ঘটনাবলী বিবরণ লিখছেন, ন্যায়াধীশ, প্রধান বিচারক, মজুমদার যিনি অর্থমন্ত্রী, দবির যিনি ধর্মীয় বিষয়ে দায়িত্ব। তাহলে সেক্ষেত্রে দবির এই বিষয়টা কিন্তু মিলছে না। শিবাজির জনকল্যাণের জন্য কতগুলি বিভাগ গঠন করেছিলেন? 5, 11, 18 এবং 26। আমাদের উত্তর হবে 18টি জনকল্যাণমূলক ডিপার্টমেন্ট, যে পাবলিক ওয়েলফেয়ার করার জন্য তিনি কিন্তু তৈরি করছেন। পরবর্তী প্রশ্ন জেলার দায়িত্বে কে ছিলেন? মামলাতাদার, মহলদার, পাতিল নাকি তলবদার? উত্তর হবে মহলদার। পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা বর্গী স্থায়ী সেনা, দ্বিতীয় ব্যাখ্যা শিলাদার অস্থায়ী ভাড়াটে সেনা। অর্থাৎ প্রথম ব্যাখ্যা ঠিক, দ্বিতীয় ব্যাখ্যা ঠিক। প্রথম ব্যাখ্যা দুটি ব্যাখ্যায় ঠিক নাকি দুটি ব্যাখ্যায় ভুল? এক্ষেত্রে আমরা দেখব দুটি ব্যাখ্যায় কিন্তু ঠিক। বর্গী তারা স্থায়ী সেনা ছিল এবং যারা শিলাদার ছিল তারা ছিল অস্থায়ী, এবং তাদেরকে অবশ্যই ভাড়াটে করা হয়েছিল, অর্থাৎ তাদের নিজস্ব কোনো পার্মানেন্ট কিছু নয়, তাদের যখন প্রয়োজন হবে তখনই সেই মুহূর্তে তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে কাজে বা প্রয়োজনে ব্যবহার করা হবে। মোকাশা কি? মোকাশা একটি যুদ্ধ, একটি রণকৌশল, এক প্রকার আইন নাকি জায়গির? যেমনভাবে আমরা মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে জায়গিরদারি সিস্টেম দেখেছি, ঠিক সেরকমই কিন্তু এখানেও এরকম কিছু বিষয় ছিল যেগুলোকে মোকাশা নামে অভিহিত করা হয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন শিবাজি ড্যাশ ব্যবস্থা চালু করছেন? চিরস্থায়ী, মাহালওয়ারি, রায়তওয়ারি, ভাইয়াচারি? রায়তওয়ারি। এবার বিষয়টা হচ্ছে যে ব্রিটিশরা আসার পর তারা আধুনিকভাবে রায়তওয়ারি শুরু করেছে, ঠিক কথাই, কিন্তু এই বিষয়গুলো সবটাই কিন্তু ভারতের ইতিহাসে ওতপ্রোতভাবে যুক্ত ছিল বিভিন্ন সময়কালে। এবার সেটাকে আধুনিকীকরণ করার চেষ্টা করেছে ব্রিটিশরা, কিন্তু সরাসরি রায়তদের সঙ্গে বা কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু পেরেছিল এই ধরনের বিভিন্ন শাসকরা, বিশেষ করে শিবাজির মতো শাসকরা, এবং তারা রায়তদের কাছ থেকে কিন্তু সরাসরি তারা কিন্তু বিভিন্ন রাজস্ব আদায় কিন্তু করতেন। আমাদের পরবর্তী প্রশ্ন যে শিবাজি প্রথম দিকে কত শতাংশ ভূমি রাজস্ব নিতেন? তিনি প্রথম দিকে ভূমি রাজস্ব নিতেন 33%। পরবর্তী প্রশ্ন চৌথ আদায় করা হতো? আমরা দেখব চৌথ কথার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে 25 টাকা, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 25%। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে স্বদেশমুখী আদায় করা হতো কত শতাংশ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে আমরা যেমনভাবে দেখছি চৌথ এটা 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকা হলে 25 টাকা, ঠিক সেরকম স্বদেশমুখী হবে অর্থাৎ 100 টাকা হলে 10 টাকা, অর্থাৎ 10 ভাগের এক্ষেত্রে 1 ভাগ আদায় করা হচ্ছে। সিংহাসন পট্টি এই করটি যুক্ত যে শাসকের সঙ্গে তিনি কে? ঔরঙ্গজেব, শিবাজি, শম্ভুজি নাকি বালাজি বিশ্বনাথ? এক্ষেত্রে আমাদের উত্তর হবে শিবাজি। তিনি যখন সিংহাসন ক্ষমতায় আসছেন তখন তিনি কিন্তু এই করটি যুক্ত শুরু করেছিলেন। মহাতরফা নামক এই করটি আদায় করা হতো কাদের কাছ থেকে? শ্রমিক, কৃষক, বণিক নাকি মহিলা? এক্ষেত্রে উত্তর হবে বণিকদের কাছ থেকে করটি আদায় করা হতো। আমাদের পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা ন্যায়াধীশকে যুদ্ধ করতে হতো, দ্বিতীয় ব্যাখ্যা পণ্ডিতরাওকে যুদ্ধ করতে হতো না। তাহলে এক্ষেত্রে আমরা দেখব উত্তর কিন্তু ঠিক, দুটি ঠিক। আমরা দেখব দ্বিতীয় ব্যাখ্যাটা ঠিক, প্রথম ব্যাখ্যাটা ভুল। যিনি ন্যায়াধীশ রয়েছেন তিনি কিন্তু বিচার করবেন, তিনি অবশ্যই যুদ্ধের সঙ্গে যুক্ত নয়। তাহলে পণ্ডিতরাও যিনি রয়েছেন তাকে কিন্তু যুদ্ধ করতে হতো না। তাহলে ন্যায়াধীশ যিনি ছিলেন তাকে কিন্তু যুদ্ধ করতে হতো, এটা কিন্তু ভুল। পণ্ডিতরাও ন্যায়াধীশ দুজনকে কিন্তু আমরা দেখছি যুদ্ধ করতে হচ্ছে না। আমাদের পরবর্তী প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের প্রশাসনের প্রধান ছিলেন কে? মারাঠা সাম্রাজ্যের সর্বা যিনি থাকবেন তিনি হবেন ছত্রপতি, এবং পাশাপাশি আমরা দেখেছি অষ্টপ্রধান প্রথমে যিনি আসবেন তিনি হচ্ছেন পেশোয়া। যেমনভাবে ছত্রপতি উপাধিটা শুরু করেছিলেন শিবাজি, ছত্রপতি মহারাজ বা ছত্রপতি শিবাজি, পরবর্তীকালে আমরা কিন্তু ছত্রপতি উপাধিটি কিন্তু আরও অন্যান্য শাসকদের সময়কালেও কিন্তু ব্যবহার করা কিন্তু হয়েছে। তাহলে আজ আমাদের কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আগামীকাল ফুল মক টেস্ট আপলোড করার হবে, এবং আশা করছি সেই মক টেস্ট আপনাদেরকে যথেষ্টভাবে যে আসন্ন পরীক্ষা তার জন্য যথেষ্টভাবে সাহায্য কিন্তু করবে।